আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জাপানি সাহিত্যিক রিউনোসুকে আকুতাগাওয়ার গল্প পায়েস। আজ থেকে 1100 বছর আগেকার কথা। অবশ্য সঠিক দিন তারিখ কিছু এসে যায় না। এই গল্পের পটভূমি হিসেবে নেওয়া হয়েছে সুদূর অতীতের হিয়ান রাজত্বকাল, এবং পাঠককে সেই যুগ সম্পর্কেই ওয়াকিবহাল থাকতে হবে। এখানে অনুবাদক একটা টিকা দিয়েছে। হিয়ান রাজত্বকালের সংজ্ঞা: জাপানের ইতিহাসে 794 খ্রিস্টাব্দ থেকে 1185 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত হিয়ান রাজত্বকাল। হিয়ান বলা হয় কারণ এর শুরুতে নারা শহর থেকে রাজধানী কিয়োতোয় অর্থাৎ হিয়ানকিও স্থানান্তরিত করা হয়েছিল। এই যুগে রাজসভায় ফুজিওয়ারাদের আধিপত্য ও শাসন পরিলক্ষিত হয়। শিল্প সাহিত্যের বিকাশ ঘটে এবং গ্রামাঞ্চলে শিয়ন বা জমিদারি প্রথা চালু হয়। মূল উপন্যাসে ফিরে যাচ্ছি। সেকালে কিয়োতো জমিদার ফুজিওয়ারা মতৎসুনের অধীনে জনৈক সামুরাই কাজ করত। দুর্ভাগ্যবশত তার নাম পুরনো কোনো নথিপত্রেই লিপিবদ্ধ হয়নি, কিন্তু আমি তার একটি নির্দিষ্ট নাম দিতে চাই। তার মতো এক অতি সাধারণ ব্যক্তির নাম প্রাচীন দলিলপত্রে উঠবে, হয়তো এমন যোগ্যতা তার ছিল না। অবশ্য দলিল দস্তাবেজের লেখকরাও সাধারণ লোকের জীবন নিয়ে খুব কমই মাথা ঘামাত। এ ব্যাপারে বর্তমানকালের প্রকৃতিবাদী লেখকদের সঙ্গে তাদের বিস্তর ব্যবধান। কিন্তু তাই বলে হিয়ান যুগের লেখকরা যতটা বেকার বসে থাকত বলে মনে হয়, আসলে কিন্তু ততটা নয়। যাক সে কথা। এখন ফুজিওয়ারা মতৎসুনের অধীনে যে কজন সামুরাই কাজ করত, তাদের মধ্যে একজন পঞ্চম শ্রেণীর কর্মচারী ছিল। এই গল্পের নায়ক সেই। তখনকার দিনের পঞ্চম শ্রেণীর কর্মচারী মানে বেশ নিচু পদের চাকরি। জাপানি ভাষায় সেই পদের নাম গোই। এই গল্পেও আমরা তাকে গোই বলে সম্বোধন করব। গোই দেখতে খুবই সাদাসিধে ধরনের মানুষ। তোবড়ানো গালের জন্য থুতনিটা অস্বাভাবিক রকম লম্বা দেখায়। তার ঠোঁট দুটো, কিন্তু এভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ দিতে গেলে শেষ হবে না। এক কথায় দেখতে শুনতে চালচলনে সে খুবই ঘরোয়া, খুবই করুণ প্রকৃতির। জমিদারের চাকরিতে সে কবে কিভাবে বহাল হয়েছিল তা কেউ জানে না। তবে একথা তো সত্যিই যে সে দীর্ঘকাল ধরে তার রংচটা সিল্কের আলখাল্লা আর গাধা টুপি পরে নিবিষ্ট মনে দৈনন্দিন কাজকর্ম করে যাচ্ছে। কোনো কালে যে তারও যৌবন ছিল, সে কথা আজর আদিক্ষেতা আর এলোমেলো পোশাক দেখে বিশ্বাস করা কঠিন। 40 পেরিয়েছে বেশ কবছর। মুখ দেখে মনে হয় যেন জন্মাবধি সে হিমশীতল লাল নাক আর এবড়ো থেবড়ো গোফচোড়া বাগিয়ে ধরে আছে সুজাকু এভিনিউ দিয়ে বয়ে যাওয়া রাজ্যের বাতাসের দিকে। এ ব্যাপারে স্বয়ং জমিদার থেকে শুরু করে কামলা কৃষাণ সবার ধারণাই ছিল মোটামুটি একই রকম। তার সম্পর্কে সবাই মনে মনে ওই রকম বিশ্বাস পোষণ করত। চারপাশের লোকজনের কাছ থেকে গোই কী ধরনের ব্যবহার পেত তা পাঠক সহজেই অনুমান করবেন। তার সঙ্গে সামুরাইরা ওকে কেয়ার করত থোড়াই। ওর অধীনে সব শুদ্ধ জনাকুরি লোক খাটত, তো তারা কেরানি শ্রেণীর হোক বা না হোক, ওর প্রতি এতই নির্বিকার ছিল যে তা রীতিমতো কৌতুকপ্রদ। কোনো নির্দেশ দিলে ওরা তা করা দূরে থাক, দিব্যি গল্পগুজবে মত্ত থাকত। বাতাসের অস্তিত্ব যেমন, তেমনি তার অস্তিত্ব ওদের যেন চোখেই পড়ত না। জাপান সাগরে এক ফোঁটা পানি ফেললে তা কতটুকু তরঙ্গ সৃষ্টি করবে, ওর উপস্থিতিও তার চেয়ে বেশি অনুভূত হতো না। সামুরাইদের হলঘরে কর্তা ব্যক্তি ও গণ্যমান্য লোকজনের মধ্যেও এই মানুষটির অসহায়তা নিয়ে চলত ঠাট্টা মশকরা, যদিও ওদের কারোরই ওকে নিয়ে মাথা ঘামাবার কিছু ছিল না। তারা ওকে হরেক রকমের আদেশ নির্দেশ করত কেবল ইশারা ইঙ্গিতেই। মানুষ যে কথা বলতে পারে তা কোনো দৈব দুর্ঘটনা নয়। মানুষের বাকস্ফূর্তির ধারাও খুব সহজ সরল পদ্ধতির ওপর গড়ে ওঠেনি। সম্ভবত এই জন্য কখনো কখনো তারা গোইর কাছে পুরোপুরি বোধগম্য হতে ব্যর্থ হতো, এবং এরকম ক্ষেত্রে তারা নিজেদের ব্যর্থতা গোইর বুদ্ধির রকম ফের বলেই মনে করত। নিজেদের সম্পূর্ণ বোধগম্য করে তুলতে না পেরে তারা এমনভাবে তার দিকে তাকাতো যেন দোষটা তারই। তারপর তার বাঁকাচোরা গাধা টুপির চূড়া থেকে ঘাসের চপ্পলের আগা পর্যন্ত কটমট করে তাকিয়ে হঠাৎ তার দিকে পেছন ফিরে অন্য কাজে ব্যস্ত হতো। কিন্তু এত কিছুর পরও গোই রাগ করত না। এমনই ভীতু এবং হতোদ্যম ছিল সে যে কোনো অন্যায়ই ঘটাতে চাইত না। ওকে হাসি ঠাট্টার উপলক্ষ করে তার সহকর্মী সামুরাইরা দারুণ মজা পেত। ওর চেহারা, চলন বলন নিয়ে বয়োজ্যেষ্ঠদের মন্তব্য নিতান্তই হতাশাব্যঞ্জক। এইসব দেখে শুনে কনিষ্ঠজনেরাও অসহায় গোইয়ের ওপর তাদের যাবতীয় বুদ্ধিমত্তা পরখ করে দেখতে তৎপর হয়ে উঠত।
ওর সামনেই ওর নাক, গোঁফ, টুপি, সিল্কের আলখাল্লা ইত্যাদি নিয়ে জটিল সব মন্তব্য করতে ওদের যেন কিছুমাত্র ক্লান্তি নেই। উপরন্তু সুযোগ পেলেই গইর খরগোশমুখ স্ত্রীর কথা বলতে ছাড়ত না। সেই সঙ্গে এসে পড়তো এক মাতাল ভিক্ষুর কথাও। এই ভিক্ষুর সঙ্গে নাকি একসময় তার স্ত্রীর বিশেষ হার্দিক সম্পর্ক গড়ে উঠেছিল। আজ প্রায় 5 বছর ওদের ছাড়াছাড়ি। শুধু তাই নয়, গইর সঙ্গে ওরা একেবারে হৃদয়হীন মশকরা করতেও ছাড়ত না। সেসব বিস্তারিত ব্যক্ত করা অসম্ভব। যদি বলি যে একদিন তার বাঁশের চোং থেকে তাড়িটুকু সাবার করে পরে ওরা তার মধ্যে নিজেদের পেচ্ছাপ রেখে দিয়েছিল, তাহলেই বুঝতে পারবেন মশকরার ধরনটি হতো কি রকম। কিন্তু এসব ঠাট্টা তামাশা গইর গায়েই লাগতো না। অন্তত যারা এসব ব্যাপার চাক্ষুষ দেখতো তাদের সেরকমই মনে হতো। লোকে ওর সম্পর্কে কি বলে না বলে তাতে যেন ওর কিছুই এসে যায় না। পাতলা গোফে তা দিয়ে সে নীরবে দৈনন্দিন কাজকর্ম করে যেত। একটা হাঁসকে পুকুরে ছুঁড়ে ফেললে যতখানি আঘাত পাবে, হাসি তামাশার লক্ষ্য হয়ে আমাদের গইর আঘাত মনে হতো না তার চেয়ে বেশি। ওর সহকর্মীরা এখন এতদূর পর্যন্ত এগুলো যে একদিন ওর উষ্ণিসে এক টুকরো কাগজ বেঁধে রাখলো, আরেকদিন ওর তলোয়ারে ঝুলিয়ে দিল এক পাটি খড়ের চটি, তখন তার বিষণ্ণ প্রতিক্রিয়া, ও মা, ও কাজ করেছেন কেন? আর এই কথা বলতে গিয়ে গবেরটা হাসছে না কাঁদছে তা বোঝাও মুশকিল। যে কেউ ওর সরল মুখাবয়ব দেখে কিংবা ওর ক্ষীণ ভাঙা ভাঙা কণ্ঠস্বর শুনে মুহূর্তে এক ধরনের অনুকম্পা বোধ করবে এবং মনে মনে বলবে, কেবল গইকেই যে জ্বালাতন করা হচ্ছে তা নয়, ওর মুখমণ্ডলের মাধ্যমে, ওর কণ্ঠস্বরের ভেতর দিয়ে অন্য কেউ, অন্য অনেকেই যাদের আমরা চিনি না জানি না, আমাদের কঠিন অন্তরের বিরুদ্ধে যেন নীরব প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু খুব কম ব্যক্তি এই ধরনের সহানুভূতি বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারত। যারা তার জন্য সত্যি কিছু দরদ বোধ করত, তাদের মধ্যে ছিল এক চালচুলোহীন সামুরাই। তাম্বাই প্রদেশের লোক, তরুণ বয়স, সবে গোঁফ গজাচ্ছে। অবশ্য প্রথম প্রথম সেও অন্যদের মতো বিনা কারণে লালনাকু গইকে জ্বালাত। কিন্তু একদিন হঠাৎ সে গই সেই দুর্লভ প্রশ্ন শুনে ফেলে, ওমা, ও কাজ করছেন কেন? ব্যাস, ওই কথাই ওর মনে গেঁথে যায়। তখন থেকে গইকে সে অন্য দৃষ্টিতে দেখতে থাকে, কেননা গইর মধ্যে সে দেখতে পায় রূঢ় বাস্তব তাড়িত এক দুঃখী মানুষকে। আমাদের রুগ্ন গইর বিষণ্ণ নির্বোধ মুখের আড়ালে থেকে 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 ভেসে ওঠে এই দুঃখী মানুষের মুখ। গইর কথা ভাবলেই সেই সামুরাইয়ের মনে পড়ত এক করুণ মূর্তি, নির্দয় রূঢ় বাস্তবতার বিরুদ্ধে থেকে থেকে ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ করছে। সেই সঙ্গে তার তুষারক্লিষ্ট লাল নাক আর গোঁফ, যার চুলগুলো পর্যন্ত হাতে গোনা যায়, কিভাবে যেন তাকে এক ধরনের সান্ত্বনাও জুগিয়েছিল। কিন্তু এই সামুরাই তো ব্যতিক্রম। এইরকম আরো 2-1 ছাড়া গইকে তার পশু জীবন যাপন করতে হয় তার চারপাশের লোকজনের হাসি ঠাট্টা আর টিটকারির মধ্যে। প্রথমত তার উল্লেখযোগ্য কোনো পোশাক নেই, গাঢ় নীল রঙের কোট এবং একই রঙের মোটা কোটটাই যা কিছু। কিন্তু এই পোশাকের রঙও উঠে এমন এক বর্ণ ধারণ করেছে যাকে না বলা যায় নীল, না বলা যায় আসমানি। কোটটাটা তো একেবারেই জরাজীর্ণ। এই কোটটার নিচ দিয়ে বেরিয়ে থাকে তার চিকন চিকন দুটো পা, তাতে পাজামা পর্যন্ত নেই। কোনো ক্ষয়িষ্ণু অভিজাতের গাড়ি টানা কৃষকায়া বলদের পায়ের চেয়ে দর্শনীয় বিশেষ কিছু নেই তাতে। গই তরোয়াল ঠিক কোন শ্রেণীর বলা মুশকিল। যে পদার্থের তৈরি তার খাঁটিত্ব সন্দেহজনক। ওদিকে বাটের চপট চলটাও ইতিমধ্যে উঠে যেতে শুরু করেছে। খুব ছোট ছোট পদক্ষেপে আমাদের লালনাকু গই চলাফেরা করত। ঠান্ডা আসমানের নিচে তার গোলগাল কাঁধ বেশ ঝুঁকে যেতে যেতে সে ডাইনে বামে কুতকুতে চোখে লোভীর মতো তাকাতো। তাই রাস্তার ছেলে ছোকরাও তাকে নানা কথা শোনাতো। এ ব্যাপারে একটা ঘটনার উল্লেখ করা যায়। একদিন সে সাঞ্জুমন থেকে শিনসেনেন যাচ্ছে। রাস্তার ধারে দেখে অনেকগুলো ছেলে ভিড় করেছে। ও ভাবল ছেলেরা বোধহয় লাটিম খেলছে। ওদের পেছনে দাঁড়িয়ে গলা উঁচু করে দেখে যে ওরা একটা রোমোঠা নেড়ি কুকুরের গলায় দড়ি বেঁধে আচ্ছা আস্তে ধোলাই দিচ্ছে। আমাদের লাজুক গই প্রায় সবসময়ই বাস্তবে যা অনুভব করে তা কর্মে রূপদান করতে ভয় পায়। কিন্তু এই ক্ষেত্রে প্রতিপক্ষ একদল অর্বাচীন ছোকরা ছাড়া আর কেউ নয়। তাই সে কিছুটা সাহস সঞ্চয় করে বলে, আরে করো কি, ওকে ছেড়ে দাও। যতটা সম্ভব মুখ প্রশান্ত করে দলের ধাড়ি ছেলেটার কাঁধে চাপড় দিতে দিতে বলল সে এই কথা। কুকুরটাকে আঘাত করলে বেচারি ব্যথা পাবে তো। ছেলেটি কাঁধ ফিরিয়ে চোখ কটমট করে অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, নিজের চরকায় তেল দাও, যাও।
এরপর পেছন দিকে এক কদম সরে উদ্ধত ঠোঁট উল্টিয়ে চেঁচায়, কি কইলাম বেটার লাল নাকু গাড়ল। কথাগুলো সরাসরি তার গালে গিয়ে চর কষায়, কিন্তু ছেলেটার গালমন্দে সে যে আঘাত পেয়েছে মোটেও তা নয়, বরং যেচে একটা অপ্রয়োজনীয় মন্তব্য করতে গিয়ে নিজেকে অসম্মানে ফেলেছে, এজন্যই তার খারাপ লাগতে থাকে। লজ্জা ঢাকবার জন্য তখন সে তিক্ত হেসে নিঃশব্দে শিনশেনের দিকে রওনা দেয়। পেছনে থেকে বাচ্চারা মুখ ভ্যাংচায়, কটুকাটব্য করে। অবশ্য এসব তার দেখার কথা নয়, আর দেখলেও হতোদ্যম গয়ীর তাতে কিছুই এসে যেত না। তাহলে এই গল্পের নায়ক কি এমন এক ব্যক্তি যে জন্মেছে শুধু প্রত্যাখ্যাত হওয়ার জন্য, যার জীবনের বিশেষ কোনো লক্ষ্যই নেই? না, ঠিক তা নয়। গত 5-6 বছর ধরে শরতাজ আলুর পায়েসের প্রতি আমাদের গয়ীর এক অদম্য আকাঙ্ক্ষা গড়ে উঠেছে। শরতাজ আলুর পায়েস তৈরি করা হয় আলু কুচি কুচি করে কেটে সেদ্ধ করে মিষ্টি অ্যারারুটে শুরুয়ার মধ্যে ভিজিয়ে রেখে। তখনকার দিনে এই খাদ্য খোদ সম্রাটের খাবার টেবিলেও অভিজাত খাদ্য হিসেবে গণ্য হতো। তাই গয়ীর মতো নিম্নপদস্থ কর্মচারীরা বছরে শুধু একবারই এর আস্বাদ পেত, যখন জমিদারের প্রাসাদে তাদের ডাক পড়ত বিশেষ অতিথি হিসেবে। এরকম অনুষ্ঠানেও শুধু ঠোঁট ভেজাবার মতো পরিমাণ পরিবেশন করা হতো। তাই গই দীর্ঘদিনের বাসনা, সুযোগ পেলে সে মনের আশা মিটিয়ে শরতাজ আলুর পায়েস খাবে। অবশ্য এই বাসনা সে কারো কাছেই প্রকাশ করেনি। আবার এই বাসনা যে বলতে গেলে তার সারা জীবনেরই, সে ব্যাপারে নিজেও যথেষ্ট সচেতন ছিল না। তাই কথার কথা যদি বলা যায় যে এই উদ্দেশ্যেই সে তখনও পর্যন্ত টিমটিম করে জ্বলছিল, তাতেও হয়তো খুব একটা বাড়িয়ে বলা হয় না। মানুষ কখনো কখনো এমন সব অসম্ভব আকাঙ্ক্ষায় জীবনপাত করে যার বাস্তবায়ন সম্পর্কে তার নিজেরও কোনো নিশ্চিত ধারণা থাকে না। এইরকম নির্বোধ আকাঙ্ক্ষা নিয়ে যারা হাসাহাসি করে তারা জীবনের মামুলি দর্শক বই আর কিছু নয়। কোনো এক বছর 2রা জানুয়ারি ফুজিওয়ারা মৎসুনের প্রাসাদে এক নৃত্যানুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ আমন্ত্রিত হন। এই অনুষ্ঠানের প্রধান আমাত্য জমিদার সাহেব দেশের মন্ত্রীবর্গ এবং অন্যান্য রাজপুরুষকে আমন্ত্রণ জানাতেন, এবং এই অনুষ্ঠান ওই একই দিনে অনুষ্ঠিত নিমোনিয়া রাজসভায় নৃত্যানুষ্ঠানের মতোই জাঁকজমকপূর্ণ হতো। ভোজসভায় অন্যান্য সামুরাইয়ের সঙ্গে আমাদের গইও যোগ দেয়। সে সময় অতিথিদের পদমর্যাদা হিসেবে পৃথক পৃথকভাবে বসার ব্যবস্থা ছিল না, তাই আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাই একটি কক্ষে সমবেত হয়ে একই আহার গ্রহণ করতেন। সেকালের ভোজসভায় একরাশ খাবার আর মিষ্টি দেয়া হতো। অবশ্য এগুলো সামান্যই আধুনিক মানুষের রসনাগ্রাহ্য হবে। আতপ চালের পিঠা, তেলে ভাজা কালেজিরা চালের পিঠা, ভাপা পিঠা, মুরগির শুটকি, উজি নদীর মিষ্টি মাছ, অমি নদীর জুসিয়ান মাছ, নোনা ইলিশের শুটকি, স্যামন সেদ্ধ, অক্টোপাসের কোপ্তা, বিশালাকার গলদা চিংড়ি, ছোট বড় কমলা লেবু, শিকে শুকানো খোরমা, খেজুর ইত্যাদি অনেক কিছু। এর সঙ্গে থাকতো আমাদের আলোচ্য শরতাজ আলুর পায়েস। প্রতি বছর গই এই দিনটিতে এই পায়েসের জন্য উদ্গ্রীব হয়ে থাকত, কিন্তু ওই বছর অতিথি অভ্যাগতের সংখ্যা বেশি থাকায় তার ভাগে অন্যবারের তুলনায় খুব সামান্য পায়েসই পড়ে, এবং তারও কেমন যেন মনে হয় যে অন্যান্য বারের চেয়ে এবারের পায়েস স্বাদে গন্ধে অনেক বেশি মনোহর। অবশ্যই তার নেহায়েত কল্পনাও হতে পারে। পায়েস খাওয়া শেষ হলেও তার চোখ পড়ে থাকে শূন্য পাতে। পাতলা গোঁফে লেগে থাকা রসটুকু মুছে পাশের একজনকে বলে, আলুর ফিরনি যে একটু আঁশ মিটিয়ে খাবো তা বোধহয় আমার কপালে নেই। এ কথা শুনে কেউ একজন হেসে বলে, আরে আরে, ও বলছে কি, ফিরনি নাকি ও যথেষ্ট খাওয়া হয়নি। বক্তার কণ্ঠ যোদ্ধাদের মতো ভরাট গমগমে। মাথা তুলে গই ভয়ে ভয়ে বক্তার দিকে তাকায়। কণ্ঠটি তকিনাগার ছেলে ফুজিওয়ারা তোসিহিতোর। মতৎসুনের জমিদারিতে একসময় তকিনাগা খাজাঞ্চি ছিলেন। ছেলেটির উঁচু লম্বা গড়ন, বিশাল চড়া পেটানো কাঁধ, একেবারে দৈত্যতুল্য চেহারা। বোধহয় একটু মাতালো হয়ে পড়েছিল। এজন্য গাঢ় রঙের তারির পেয়ালাকে ধন্যবাদ, কেননা এতক্ষণ সে বসে বসে কয় পেয়ালা গিলেছে তার কোনো হিসেব নেই। গইকে মাথা তুলতে দেখে তোসিহিত কিছুটা তিরস্কার, কিছুটা সহানুভূতি মেশানো কণ্ঠে বলে, আপনার জন্য সত্যিই দুঃখ হয়, তবে আপনি চাইলে আলুর ফিরনিতে পেট ভরাতে পারেন। যে কুত্তাকে হরদম ঠ্যাঙানো হচ্ছে তার সামনে যদি হঠাৎ এক টুকরো গোস্ত ফেলা হয়, তাহলে সে কি সহজে তাতে মুখ দেবে? আমাদের গইও তেমনি তার স্বভাবসিদ্ধ না হাসি না কান্নার ভঙ্গিতে তোসিহিতর মুখ থেকে দৃষ্টি ফিরিয়ে তার চাঁচা মোছার শূন্য পাত্রে নিবদ্ধ করে। কখনো সেই মুখ, কখনো শূন্য পাতের কথা ভাবতে থাকে। কি হলো? তোসিহিত জিজ্ঞেস করে। গই চুপ।
কি বলেন আপনি? তোশিহিতো আবার জিজ্ঞেস করে। গই বুঝতে পারে ঘরে সবার দৃষ্টি তার ওপর। এখন তার উত্তরের ওপর নির্ভর করছে সে সবার ঠাট্টা মশকরার শিকার হবে কিনা। তার মনে হয় যে এখন সে যাই বলুক না কেন তাতেই সবার হাসির খোরাক যোগাবে। এই কথা ভেবে তাই গই ইতস্তত করে। এই সময় আবার তোশিহিতোর বাঁচখাই চিৎকার শোনা যায়। আমার কথা না বুঝে থাকেন তো আবার নেমন্তন্ন বাক্যটি উচ্চারণ করি। এই কথা কটি না বললে হয়তো সে তখনও তোশিহিতো এবং তার শূন্য পাতের মধ্যে তুলনামূলক বিচার অব্যাহত রাখত। তোশিহিতোর গমগমে প্রশ্ন শুনে শেষ পর্যন্ত গই উত্তর দেয়, আমি তাতে কেতার্থ হই স্যার। ব্যাস যায় কোথা। যারা তোশিহিতো এবং গইর খেল দেখছিল সবাই এবার হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ে। একজন আবার এর মধ্যে নাকি স্বরে ব্যঙ্গ করে বলে ওঠে, আমি তাতে কেতার্থ হই স্যার। অট্টহাসি সমস্ত অতিথি অভ্যাগতের ওপর দিয়ে বয়ে যায়। তাদের নরম রিজু টুপিগুলো সামনে রাখা হলুদ, নীল, লাল ইত্যাদি বিচিত্র বর্ণের আহার্য দ্রব্যের ওপর ঢেউয়ের মতো দুলতে থাকে। সবাইকে টেক্কা দিয়ে তোশিহিতোই সবচেয়ে দিল খোলা হাসি হাসে। হাসতে হাসতে গলা ধরে আসে তার। তাহলে অতি শীঘ্রই আপনি আমার দাওয়াত পাবেন। গলায় যে মদ আটকেছে তাতে কোনো সন্দেহ নেই। আবার দৃঢ়স্বরে জিজ্ঞেস করে, ঠিক আছে? জি স্যার, আমি কেতার্থ হই। লজ্জায় লাল হয়ে আর একবার গই তোতলায়। আবার সমস্ত হলঘর হেসে ওঠে। তোশিহিতো জোরের সঙ্গে ওই প্রশ্নটির পুনরাবৃত্তি করছে যেন গই ওই কথাগুলি আবার উচ্চারণ করে। সে এবার আরো জোরে, আরো প্রাণ খুলে হাসতে হাসতে চওড়া কাঁধ ছাকায়। দেখে মনে হয় নতুন করে হাসির খোরাক পেয়ে গেছে সে। এই বর্বর উত্তরে আমত্তটি শুধু দুভাবে জীবন ভোগ করতে জানে, মদ খাওয়া আর হাসা। শেষ পর্যন্ত আলোচনার ধারা অন্যদিকে মোড় নেয়। লালনাকু গইকে বিদ্রুপ করে সুখ পাওয়া সত্ত্বেও শুধু ওর প্রতি সবার মনোযোগ থাকবে এ ব্যাপারটা অনেকেরই পছন্দ হচ্ছিল না। যাই হোক, এরপর বিষয় থেকে বিষয়ান্তর আলোচনা হতে থাকে। শেষে পানাহার যখন আর বিশেষ পড়ে নেই, তখন এক ক্ষুদে সামুরাই কিভাবে একবার ঘোড়ায় চড়া পাজামার একটা পায়ে তার দু পা ঢুকিয়ে উঠবার চেষ্টা করছিল সে বিষয়ে আলোচনা শুরু করে। গই ছাড়া সবাই গল্প শোনে। কোনো পক্ষেই সে কোনো মন্তব্য না করে আপন মনে একা একা বসে থাকে। মন জুড়ে এখন তার শুধু সরতাজ আলুর ফিরনি, এক পেয়ালা তাড়িও আর মুখে তুলছে না। দুহাত কুলের ওপর রেখে হবু বরের সামনে লাজুক কনের মতো বসে থাকে সে, যেন সাদা চুলের গোড়া পর্যন্ত লজ্জায় লাল হয়ে উঠেছে। নির্বোধের মতো হাসি হাসি মুখ করে সে একদৃষ্টে তাকিয়ে থাকে তার কালো রঙের নকশা আঁকা শূন্য পেয়ালার দিকে। কিছুদিন পর এক সকালে তোশিহিতো গইকে হিগাশিয়ামার কাছাকাছি এক উষ্ণ ঝর্ণার ধারে বেড়াতে যাবার জন্য আমন্ত্রণ জানায়। ওর কথায় সরল বিশ্বাসে সানন্দ চিত্তে গই এই আমন্ত্রণ গ্রহণ করে। বহুদিন তার গোসল করা হয়নি, সেজন্য মাথা থেকে পা পর্যন্ত চুলকাচ্ছিল। এখন সরতাজ আলুর পায়েস ছাড়াও যদি সে গরম পানিতে স্নান করার সুযোগ পায় তাহলে তো সোনাই সোহাগা। এইসব ভেবেচিন্তে সে তোশিহিতোর আনার ডোরা কাটা ঘোড়াটায় গিয়ে ওঠে। অনতিবিলম্বে দেখা গেল কামো নদীর পাড় ধরে তোশিহিতো এবং গই ঘোড়ায় চড়ে চলেছে আওয়াতাগুচির দিকে। তোশিহিতোর কালো গোঁফ, সুন্দর বাবরি চুল, পরনে শিকারীদের গাঢ় নীল রঙের পোশাক এবং দীর্ঘ তলোয়ার তাকে চমৎকার এক যোদ্ধার মতো দেখাচ্ছিল। আর গইর পরনে জরাজীর্ণ বিবর্ণ সিল্কের কুর্তা, অন্তর্বাস দুটো পাতলা ফিনফিনে। তার তরোয়াল কোমরের সঙ্গে ঢিলে ঢালা করে বাঁধা, নাক থেকে যে শিকনি বেরিয়েছে তাতে ওপরের ঠোঁট ঢাকা পড়ে আর কি। তোশিহিতোর জবরদস্ত চালচলনের পাশে তাকে সত্যিই হাস্যকর দেখাচ্ছিল। তুলনা চলে শুধু ঘোড়া দুটোর। ওরা দুজনেই টকবগে দুটো ঘোড়ায় চড়ে যাচ্ছিল। তোশিহিতোরটা একটা মাদি ঘোড়া আর গইরটা ডোরাকাটা। রাস্তায় জনসাধারণ কিংবা সামুরাইরা সবাই একবার ওদের দুজনের দিকে মুখ তুলে তাকাচ্ছিল। দুজন চাকর, একজন ফুটফরমাস খাটা, আরেকজন পেয়াদা ওদের পেছন পেছন হনহন করে হাঁটছিল। সময়টা শীতকাল হলেও সেদিনের সকাল অস্বাভাবিক রকম ঝলমলে। বাতাস এত শান্ত যে সাদা নদীবক্ষে জমা পাথর নুড়ির আশপাশ দিয়ে ধীর স্রোতে একে বেঁকে ভেসে চলা মরা পদ্মপাপড়িগুলো একটু দোলা লাগাবার মতো শক্তিও তাতে নেই। নদীর মুখোমুখি উইলো গাছের পত্রবিহীন ডালপালায় নরম মখমলের মতো সূর্য স্নান। গাছের চূড়ায় বসা কোনো মাছরাঙার নড়াচড়াও রাস্তার উপর স্পষ্ট ছায়া ফেলে। হিগাশিয়ামার ঘন সবুজ অরণ্যের ওপর দিয়েই হিই পর্বতমালা মসৃণ তুষার শুভ্র স্কন্ধরাজি মেলে ধরেছে। তোশিহিতো ও গই দুজনেই আওয়াতাগুচির দিকে চলছে ঢিমে তালে। ওদের লাগামের চকমকি কারুকাজ মাঝে মাঝে সূর্যালোকে চিকমিক করছিল।
লাগাম টানতে টানতে এবার গই জিজ্ঞেস করে, আপনি আমাকে কষ্ট করে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? এই তো ওইখানে। ভাবছেন বহুদূর? তা নয়, তোষিহিতর উত্তর। তাহলে কি আওয়াতাগুচির কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ, ওইদিকেই। আওয়াতাগুচি পৌঁছে গইয়ের মনে হয় তোষিহিতর গন্তব্য আওয়াতাগুচি নয়। দেখতে দেখতে তারা আওয়াতাগুচি ছাড়িয়ে যায়। আওয়াতাগুচিতে থামবো না আমরা? না, এই তো আরেকটু এগিয়ে। তোষিহিত ইচ্ছে করেই গইকে লুকিয়ে হাসে এবং নিঃশব্দে এগিয়ে যায়। দুপাশের ঘরবাড়ি ক্রমেই হালকা হয়ে আসে। এখন শুধু চোখে পড়ে বিস্তীর্ণ ধান ক্ষেত। সেখানে কাকেরা পোকামাকড় খুঁজে বেড়াচ্ছে। আর দূরে দেখা যায় পর্বতমালার উত্তরাংশে ফিকে নীলবর্ণে বিলীন হয়ে গেছে বিলম্বিত তুষার। ন্যাংটো গাছপালার চোখা চোখা মাথা স্বচ্ছ আকাশ ভেদ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাসের হিম আরো যেন বাড়িয়ে তুলছে। তাহলে কি ইয়ামাসিনার কাছাকাছি কোথাও, স্যার? আরে না, ইয়ামাসিনার ওপর দিয়েই তো যাচ্ছি। আমাদের গন্তব্য আর একটু সামনে। যেতে যেতে ওরা ইয়ামাসিনা ছাড়িয়ে আরো বহু দূর চলে যায়। ক্রমে নকিয়ামাও পেরিয়ে দুপুরের কিছু পর গিয়ে মন্দিরের সামনে গিয়ে হাজির হয়। এই মন্দিরে থাকতো এক ভিক্ষু, তোষিহিত চেনে। তার সঙ্গে ওরা দেখা করে এবং মধ্যাহ্নভোজে আপ্যায়িত হয়। খেয়ে দিয়ে চটপট আবার রওনা দেয়। এতক্ষণ যতটা পথ এসেছে এর পরের পথ তার চেয়েও নির্জন। সেকালে সমস্ত দেশে চোর ডাকাতের দারুণ উপদ্রব, সর্বত্রই নিরাপত্তার অভাব। আরো অনেকদিন যেতে হবে না স্যার? তোষিহিতর মুখের দিকে তাকিয়ে গোলগাল কাঁধ আরো কুজো করে জিজ্ঞেস করে গই। এবার তোষিহিত হাসে। কোনো বালক একটা কুকর্ম করে ধরা পড়বার মুহূর্তে বাবা মার দিকে তাকিয়ে যেমন হাসে, তোষিহিতর হাসিও অনেকটা সেরকম। মনে হয় ওর নাকের ডগার রেখাগুলো, চোখের কোণের ঢিলে মাংসপেশিগুলো হো হো করে অট্টহাসিতে ফেটে পড়বে কিনা তা ভেবে পাচ্ছিল না। মোদ্দা কথা হলো, আপনাকে আমি উৎসুরুগা পর্যন্ত নিয়ে যেতে চাই। শেষ পর্যন্ত উৎফুল্ল স্বরে বলে তোষিহিত হাতের চাবুক দূর আকাশের দিকে নির্দেশ করে দেখায়। বিওয়া হ্রদের স্বচ্ছ পানি বিকেলে সূর্যালোকে চিকচিক করে ওর চাবুকের নিচে। হ্যাঁ, উৎসুরুগা? উৎসুরুগা মানে ইশিজেন প্রদেশের? হতাশ উৎকণ্ঠায় জিজ্ঞেস করে গই। ফুজিওয়ার উত্তরাধিকারিণী আরিহিতকে বিয়ে করার পর তোষিহিত অধিকাংশ সময় উৎসুরুগায় কাটায়, এমন কথা গই এর আগে শুনেছে। এখন সে যে তাকে এত দূর নিয়ে যাচ্ছে সে কথা তার ঘুণাক্ষরেও মনে হয়নি। প্রথমেই ভেবে সে অবাক হয় যে মাত্র দুজন চাকর নিয়ে তারা 7 সমুদ্র পারের ইশিজেনে কি করে পৌঁছবে। তারপর তার মনে পড়ে ডাকাতের হাতে অসহায় যাত্রীদের প্রাণ খোয়ানোর বহু গল্প শুনেছে সে। মিনতি ভরা চোখে এখন সে তোষিহিতর দিকে তাকায়। আল্লাহ, রহম করো আল্লাহ, গই অবরুদ্ধ কণ্ঠে বলে ওঠে। প্রথমে ভাবলাম বুঝি হিগাশিয়ামা পর্যন্ত যাব, কিন্তু দেখি মিয়ে মন্দিরে চলে গেছি। এখন আপনি বলছেন যে আমাকে ইশিজেনের উৎসুরুগায় নিয়ে যাচ্ছেন। কি করতে চান আপনি? আমাকে আগে বললেই তো হতো, একজন চাকর অন্তত সঙ্গে আনতে পারতাম। উৎসুরুগা, আহ আল্লাহ, তুমি রহম করো খোদা। কিন্তু সরতা জালুর পায়েসের লোভ যদি ভেতরে ভেতরে প্রবলভাবে উৎসাহিত না করত, তাহলে হয়তো সে তোষিহিতকে রেখে একাই ফিরে যেত কিয়োতোয়। গইর বিবশ উৎকণ্ঠায় ভ্রুকুটি করে তোষিহিত বিদ্রুপের ভঙ্গিতে বলে, আরে পথ চলতে অত কিসের ভয়? এক তোষিহিতই 1000 জনের সমান। এরপর চাকর ছেলেটাকে ডেকে তার কাছ থেকে তুন নিয়ে কাঁধে ঝোলায়। এতক্ষণ ছেলেটাই পিঠে করে বইছিল ওই তুন। কালো রঙের ধনুক ঘোড়ার জিনের সঙ্গে বেঁধে নেয়। ছেলেটা হাতে করে এতক্ষণ এই ধনুকও বহন করছিল। এরপর ঘোড়া চালিয়ে তোষিহিত দলের সামনে চলে যায়। হতোদ্যম গইর এখন অন্ধভাবে তোষিহিতর কথা মতো না চলে উপায় নেই। তাই অসহায়ভাবে চারধারে নিরস নিঃসীম দিগন্তের দিকে তাকিয়ে সে ধুঁকতে ধুঁকতে চলতে থাকে। ওর ঘোড়ার পদক্ষেপ পড়ে এলোমেলো। মঙ্গল দেবীর তন্ত্রমন্ত্র কিছু কিছু মনে ছিল, এখন তাই জপতে থাকে। তার টুকটুকে লাল নাকচিনের রেখাবের দিকে অনেকটা ঝুঁকে পড়ে। হলুদ ঘাসে ঢাকা বিস্তীর্ণ ধুধু মাঠে ঘোড়ার খুঁড়ের শব্দ ধ্বনিত হয়। মাঠের এখানে সেখানে হিমেল খানাখন্দ, নীল আকাশ বুকে নিয়ে যেন শীতের বিকেলকে জমিয়ে ফেলতে চায়। দূর দিগন্তে সূর্যের বুক থেকে জেগে উঠছে এক দীর্ঘ পর্বতমালা। ঋতু শেষের বরফে যেটুকু ঔজ্জ্বল্য থাকে তাতে তাও নেই। দিগন্তে শুধু এক প্রলম্বিত গাঢ় বেগুনি রেখা এঁকে রেখেছে। মাঝে মাঝে মরা হামা ঘাসের ঝোপঝাড় সঙ্গে হেঁটে চলা চাকর দুটো দৃষ্টি থেকে
দূরের পাহাড় আড়াল করে ফেলছে। তখন তোষিহিত হঠাৎ গইর দিকে ফিরে বলে, বাহ বাহ, দেখেন দেখেন, বেশ কাজের এক দুধ পাওয়া গেছে। আমি ওর মাধ্যমে উৎসুরুগায় সংবাদ পাঠাবো। কিছুই বুঝতে না পেরে গই ভয়ে ভয়ে তাকায় যেদিকে তোষিহিত তার ধনুক দিয়ে দেখাচ্ছে সেদিকে। সমগ্র অঞ্চলে জনমানুষের চিহ্ন মাত্র নেই, কিন্তু বুনো আঙ্গুরলতা জড়ানো এক ঝোপের ভেতর দেখা যায় এক শেয়াল ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। তার রোমশ দেহে অস্তগামী সূর্যের আলো। হঠাৎ কি হলো, শেয়ালটি লাফিয়ে উঠে পূর্ণ গতিতে দৌড়তে থাকে। দেখা গেল তোষিহিত চাবুক মেরে ওইদিকে ঘোড়া ছুটিয়ে দিয়েছে। এদিকে গইও আতঙ্কিত হয়ে একটা ঘোড়ের মধ্যে প্রাণ বাঁচাবার জন্য তোষিহিতর পেছন পেছন ঘোড়া নিয়ে ছুটতে থাকে। এ অবস্থায় চাকর দুটোই বা কি করে পেছনে পড়ে থাকে। এরপর কিছুক্ষণ ধরে শুধু ঘোড়ার খুর আর পাথরের সংঘর্ষে বিস্তীর্ণ প্রান্তরের নীরবতা ভেঙে খান খান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তোষিহিত ঘোড়া থামিয়েছে। কেউ কিছু বুঝে উঠবার আগেই শেয়ালটাকে সে ধরে ফেলেছে এবং ঠ্যাং ধরে চ্যাংদোলা করে জিনের পাশে ঝুলিয়ে আনছে। ঘোড়ার নিচে ফেলেই সম্ভবত জ্যান্ত ধরেছে সে। গইয়ের কপালে চুলে ঘাম লেগেছিল, সেটা মুছে সে এখন হাঁপাতে হাঁপাতে এগোয় তোষিহিতর দিকে। শেয়ালটাকে শূন্যে চোখের সামনে তুলে ধরে ইচ্ছে করেই গুরুগম্ভীর স্বরে তোষিহিত বলতে থাকে, শোন রে বেটা শেয়াল, আজ রাতেই উৎসুরুগায় তোষিহিতর বাড়ি যাবি, গিয়ে বলবি শীঘ্রই তোষিহিত এসে পৌঁছচ্ছেন, সঙ্গে তার বিশিষ্ট অতিথি। আগামীকাল সকাল 10টার দিকে তাকাসীমায় কিছু লোক পাঠিয়ে তাদের অভ্যর্থনা করগে যাও। সঙ্গে জিন লাগানো দুটো ঘোড়াও পাঠাবো, বুঝলি? এই বলবি, যা এখনই গেলি। এই কথা বলে একটা চক্কর দিয়ে তোষিহিত শিয়ালটাকে এক গোছা ঘাসের দিকে ছুড়ে দেয়। চাকর দুটো এতক্ষণে তোষিহিতর কাছাকাছি এসে পৌঁছে শিয়ালটাকে পালাতে দেখে উৎফুল্ল স্বরে হাতের তালি দিয়ে চিৎকার করে, বাহরে, দেখ দেখ কেমন ফাল পাইরা দৌড়াইতেছে, হালাই কেমন দৌড়াইতেছে। সন্ধ্যার আলোয় দেখা যায় শরতের পাতার রঙে রং ওই শিয়ালটা পূর্ণ গতিতে ইট পাথরের পাশ দিয়ে গাছগাছালির শেকড় টপকিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে পৃথিবীর শেষ সীমায়। ওরা ছোট একটা ঢিবির উপর দাঁড়িয়েছিল, সেখান থেকে স্পষ্ট দেখা যায় শিয়ালটাকে। শিয়ালকে তাড়া করে ছুটতে ছুটতে ওরা বিরান মাঠের এক মসৃণ ঢালুতে এসে পড়েছিল। এখান থেকে জমি ঢালু হয়ে মরা নদী সোঁতায় গিয়ে মিশেছে। গই তার সরল বিস্ময় আর তারিফের প্রকাশ করতে গিয়ে সশ্রদ্ধ দৃষ্টিতে মুখ তুলে তাকায় ক্রুব্ধ বীরের দিকে। একটা শেয়ালকে হুকুম দিয়ে কাজ করাতে পারে, এ কি যে সে কথা? এবার মুখ ফুটে বলে, খোদ আল্লাহ তালার জাছুস সে, না স্যার। তোষিহিত এবং তার মধ্যে যে কি সমুদ্র প্রমাণ দূরত্ব তা সে ভুলে যায়। উপরন্তু এখন যেহেতু সে তোষিহিতর প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত, তার স্বাধীন ইচ্ছা বীরের ইচ্ছার বিশাল আলিঙ্গনে অনেক বেশি স্বাচ্ছন্দ্য ও নিশ্চয়তা বোধ করে। সাধারণত এরকম পরিস্থিতিতেই জন্ম হয় তোষামোদের। তাই এরপর থেকে পাঠক হয়তো লাল নাকু গইকে একজন ক্ষয়ের খাঁ হিসেবে দেখবেন, কিন্তু তাই বলে তিনি যেন অবিবেচকের মতো তার চরিত্রে পুরোপুরি সন্দিহান না হন। ছাড়া পেয়ে শেয়ালটা ঢালু মাঠের ওপর দিয়ে একরকম গড়াতে গড়াতে চলে। শুকনো নদীর পাথর নুড়ির ওপর দিয়ে তিড়িং বিড়িং করে লাফিয়ে সতেজে সবেগে সে কোনাকুনি অন্য পাড়ের ঢালুর দিকে ছোটে। ওদিকে ঢালে গিয়ে একবার পেছন ফিরে দেখে তার বন্দিকর্তা সামুরাইয়ের দল তখনও ঘোড়ায় আবক্ষ সমাসীন দূরে ঢালুর পাড়ে একটা ঢিবির ওপর থেকে তাকিয়ে আছে। একসঙ্গে পাশাপাশি দাঁড়ানো কটা আঙ্গুরের মতো এইটুকু দেখায় ওদের। বিশেষ করে ঘোড়া দুটোকে কুয়াশার ধোঁয়ায় অস্তগামী সূর্যের আলোয় খুব স্পষ্ট দেখাচ্ছিল। এক নজর দেখে মুখ ফিরিয়ে শেয়ালটা আবার ঘাস বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া বাতাসের মতো দৌড়তে শুরু করে। পরদিন যা আশা করা গিয়েছিল, বেলা 10টার দিকে দলটি তাকাসীমার প্রান্তে এসে উপস্থিত হয়। বিওয়ারদের মুখোমুখি ছোট্ট একটি গ্রাম। মাঠে প্রান্তরে এখানে সেখানে ইতস্তত ছড়ানো গুটিকত খড়ের ঘরবাড়ি। গতকালের আকাশ ছিল পরিষ্কার গ্রীষ্মকালীন আকাশের মতো, কিন্তু আজ ভয়ঙ্কর মেঘ করেছে। হ্রদের ধারে আপেল গাছের সারি, তারই ছায়া গোল হয়ে ভেঙে ভেঙে দোলে হ্রদের তরঙ্গায়িত জলে। দলটি তখনকার মতো যাত্রা বিরতি করে। গইর দিকে ফিরে তোষিহিত বলে, ওই যে দেখেন, আমাদের লোকজন এসে গেছে অভ্যর্থনা করতে। 20-30 জন লোকের একটি দল জিন বাঁধা দুটো ঘোড়া নিয়ে আসছিল। কেউ কেউ ঘোড়ায় চড়ে, বাকিরা হেঁটে। তাদের সিল্কের কুর্তা উঠছিল শীতের বাতাসে।
পাইন গাছের ফাঁক দিয়ে হ্রদের পাড় ধরে তারা দ্রুত ওদের দিকে এগোতে থাকে। তোশিহিতোর কাছাকাছি হতেই ঘোড়ায় চড়া লোকগুলো তাড়াহুড়ো করে নেমে পড়ে। যারা পায়ে হেঁটে আসছিল তারা হাঁটু গেড়ে বসে এবং সবাই সশ্রদ্ধ ভঙ্গিতে তোশিহিতোর জন্য অপেক্ষা করতে থাকে। সত্যিই তো, শেয়ালটা জাছুচের কাজই করছে বটে, গুইর মন্তব্য। হ্যাঁ, শেয়াল এমন এক জীব যার প্রকৃতিদত্ত ক্ষমতা আছে ভোল পাল্টাবার, তাই কোনো কাজ করা তার পক্ষে একেবারেই সোজা, তোশিহিতোর উত্তর। গই এবং তোশিহিতোর কথোপকথনের সঙ্গে সঙ্গে পুরো দলটা এগিয়ে যায় যেদিকে তোশিহিতোর প্রজাপাট অপেক্ষা করছিল সেদিকে। গিয়ে তোশিহিতো বলে, যাক, খুব ভালো হয়েছে তোমরা এসেছো। প্রজাবর্গ এতক্ষণ পর্যন্ত হাঁটু গেড়েই বসেছিল, এবার তারা ব্যস্তভাবে উঠে তোশিহিতো এবং গইয়ের ঘোড়া দুটোর লাগাম ধরে ফেলে। ওরা দুজন ঘোড়া থেকে নেমে মাটিতে পাতা পশমের গদিতে বসেছে কিনা এমন সময় এক বাদামি সিল্ক কুর্তা পরা বুড়ো গোমস্তা তোশিহিতোর দিকে এগিয়ে গিয়ে বলে, গত সন্ধ্যায় এক তাজ্জব ব্যাপার ঘটেছে হুজুর। বেশ তো, বলো কি ব্যাপার? গইকে প্রজাপাটের আনা খাদ্যদ্রব্য ও পানীয় দিতে দিতে তোশিহিতো গুরুগম্ভীর স্বরে জিজ্ঞেস করে, হুজুর কি কব, কাল সন্ধ্যায় 8টার দিকে বেগম সাহেবা জ্ঞান হারান। ওই অবস্থায় বলতে থাকেন, আমি সাকামতোর শেয়াল, আমার স্বামী আজ এক খবর পাঠিয়েছে, কাছে এসে শোনো সবাই। তো আমরা সবাই গেলাম। তখন তিনি বললেন, আমার স্বামী শীঘ্রই একজন বিশিষ্ট অতিথি নিয়ে আসছেন, কালবেলা 10টা নাগাদ তাকাসীমা পর্যন্ত লোক পাঠাবে, সঙ্গে দুটো জিন বাঁধা ঘোড়া দিও। এই খবরটা বেগম সাহেবা আমাদের দিয়েছেন হুজুর। দারুণ তাজ্জব ব্যাপার তো। গইর এর গুরুত্বপূর্ণ মন্তব্যে সবাই বেশ পুলকিত হয়ে ওঠে। গোমস্তা বলে চলে, কিন্তু বেগম্মা কোনো স্বাভাবিক অবস্থায় কথাগুলো বলেননি, ভয়ে কাঁপতে কাঁপতে বলেছেন তিনি, দেরি হয় না যেন, খবরদার, দেরি হলে স্বামী এসে আমাকে শাস্তি দেবে। বলতে বলতে তিনি অবিরাম কাঁদছিলেন। তারপর কি করলেন তিনি? তারপর তিনি ঘুমিয়ে পড়লেন। আমরা যখন আসি তখনও তিনি ঘুমাচ্ছেন। বলো কি হে? গোমস্তার কথা শেষ হতে না হতেই গইর দিকে উদ্ধত দৃষ্টি ফিরিয়ে বলে তোশিহিতো, তাহলে জীবজন্তুও তোশিহিতোর ফরমাস খাটে? মাথা নাড়তে নাড়তে বিরাট লাল নাক চুলকোতে চুলকোতে গই এবার নাটকীয় ভঙ্গিতে উচ্চারণ করে, কি বলবো স্যার, এ তো তাজ্জব লাগছে। এরপর সে ওপরে ঠোঁটের ওপর দিয়ে জিভ চালিয়ে গোফে আটকে থাকা কয়েক ফোঁটা তারই বেশ নিপুণভাবে টেনে নেয়। ওই দিন সন্ধ্যাবেলা তোশিহিতোর প্রাসাদের একটি কক্ষে গই দীর্ঘ বিনিদ্র রাত কাটছিল। ঘরের ভেতর জ্বলছে মোমবাতি, সেই দিকে নিবদ্ধ তার দৃষ্টি। ক্রমে পাইন ঢাকা পর্বতমালা, খালবিল, শুকনো বিরান মাঠ, ঘাস, পাতা, পাথর এবং ক্ষেত খামারে জ্বালানো আগুনের ধোঁয়ার গন্ধ সব একে একে তার মনের ভেতর দিয়ে ভেসে যায়। এমনকি সন্ধ্যার দিকে যখন এসে পৌঁছে, তখন যে বিশাল চুল্লিতে জ্বলন্ত কয়লা দেখে মনে মনে বেশ স্বস্তি বোধ করছিল, সেই দৃশ্য এখন দূর অতীতের একটি ঘটনা বলে মনে হয়। তোশিহিতো তাকে এক জমকালো ঝলমলে হলুদ কুর্তা দিয়েছিল ব্যবহারের জন্য। সাধারণত পর্বাদিতে এই কুর্তা পরে। এখন সেইটের নিচে পা মেলে দিয়ে সে সন্ধ্যার ঘটনাবলী একে একে ভাবতে থাকে, কিন্তু ওর মাথায় ঠাসা মাদক দ্রব্য। এমন অবস্থায় এই ভাবনা চিন্তার কর্মটি মোটেও সম্ভব নয়। তোশিহিতো তাকে আরও 2টি গোলাপি রঙের মোটা অন্তর্বাস দিয়েছিল, তাও ছিল পরনে। এরকম কুসুম কোমল উষ্ণতায় গই অনুভব করে যেন বাস্তবিকই এখন সে প্রাচুর্যের মধ্যে শুয়ে আছে। কল্পনা করে এই রাতে বাইরে নিশ্চয়ই ভীষণ ঠান্ডা। সারা জীবন সে যেসব অভিজ্ঞতা সঞ্চয় করেছে, ওর মনে হয় আজ রাতের অভিজ্ঞতার তুলনায় তারা রাজকুমারের পাশে সব কুলি সন্তান। এ সত্ত্বেও তার মনে এক বিচিত্র অস্থিরতা। রাত পোহাবে কখন সে চিন্তায় সে অস্থির হয়ে পড়ে। আবার কি করে যেন তার এমনও মনে হয় যে না, এত সহজে তার সর্দা জালুর পায়েস খাওয়ার সকাল আসবে না। এই ভিন্নধর্মী চিন্তায় এখন হঠাৎ মনের গভীরে সুপ্ত দুর্বলতা জেগে উঠে খচখচ করতে থাকে। হৃৎপিণ্ড হিম হয়ে আসে। গই চোখের পাতা এক করতে পারে না। এরপর বাইরের বিশাল উঠোনে কাউকে চিৎকার করতে শোনা যায়। গলা শুনে মনে হয় সেই পাকাচুল গোমস্তা তোশিহিতোকে যে মাঝপথে অভ্যর্থনা করে নিয়ে আসতে গিয়েছিল। যেভাবে চিৎকার করছে তাতে মনে হয় কোনো বিশেষ ঘোষণা প্রচার করছে সে।
শোনো হেসব কামলা পাঠ। বড় মিয়া চান তোমরা সকলে বুড়া ছোড়া যে যে আছো, সকলে কাল ভোর 6টার মধ্যে 3 ইঞ্চি মোটা 5 ফুট লম্বা শরতাজ আলু এনে পালা করবে। মনে থাকে যেন, ভোর 6টার মধ্যে। কুয়াশা ঢাকা বাতাসের ভেতর দিয়ে বৃদ্ধের শুকনো স্বর প্রতিধ্বনিত হয়। বিশেষ করে তার উচ্চারিত প্রতিটি শব্দ গইর হাড়ে মজ্জায় গিয়ে বেঁধে। অবশভাবে সে পর্বে পড়া কুর্তাটা শক্ত করে শরীরে পেঁচিয়ে নেয়। রাতের বাতাসে আর একবার সেই হুকুম নির্ঘোষিত হয়। এরপর মানুষের কোলাহল থেমে গেলে সবকিছু আবার শীতরাত্রির মৃত্যুহীন নীরবতায় ডুবে যায়। গই ভাবে, চাকরবাকররা নিশ্চয়ই হুকুম তামিল করতে চলে গেছে, না হলে কি আর ওদের ধরে মাথার থাকবে? আবার একা একা চিন্তার খপ্পরে পড়ে সে ছটফট করে, পাশ ফেরে। শেষে একসময় শান্ত হয়ে যায়। ঘরের মধ্যে দম বন্ধ করা নিস্তব্ধতা নেমে আসে। মাঝে মাঝে শুধু বাতির তেলে চিৎচির শব্দে সেই নীরবতা ভঙ্গ হয়। ওদিকে সলতের লাল আলো থেকে থেকে দপদপ করে জ্বলে ওঠে। তাহলে শেষ পর্যন্ত তার পায়েস খাওয়া হচ্ছে, এ কথা মনে হতেই সেই যে বাইরের উঠোনে হট্টগোলের সময় এক ধরনের অস্বস্তি থেকে সে মুক্তি পেয়েছিল, তা আবার ফিরে আসে। এত সহজে শরতাজ ফিরনি খেতে পাওয়ার ব্যাপারে ভেতরে ভেতরে তার এক বিকৃত অনীহা ছিল। তা এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী হয়ে তার চিন্তাধারা নিয়ন্ত্রণ করতে থাকে। তার অন্তরের প্রিয়তম বাসনা এত শীঘ্রই পূরণ হতে যাচ্ছে, অথচ এই উদ্দেশ্যেই সে কিনা এত বছর ধৈর্য ধরে অপেক্ষা করছে। না, ব্যাপারটা একেবারে খোলা হয়ে গেল। গই প্রচণ্ড ইচ্ছা হয় এমন কিছু ঘটুক যেন কিছু সময়ের জন্য হলেও শরতাজ আলুর পায়েস খাওয়া পিছিয়ে যায়। এইসব হাজারো ভাবনা চিন্তা তার মনে লাট্টুর মতো ঘুরপাক খাচ্ছিল। শেষে একসময় দীর্ঘযাত্রার শ্রান্তিতে সে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই শরতাজ আলুর ফিরনির কথা মনে পড়ে যায়। 6টা বেজে গেছে। আজ খুব বেশি ঘুমিয়েছে সে। লাফ দিয়ে বিছানা থেকে উঠে মেঝে পেরিয়ে ওদিককার জানলার কপাট খুলে দেয়। বাইরের উঠোনে প্রথম তাকিয়ে মনে হয় ছাদ সমান উঁচু করে জ্বালানি কাঠ থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। ঘুম ঝরানো চোখ কচলে দ্বিতীয়বার ভালো করে তাকাতেই এক ঢোকে সে বুঝে ফেলে আসলে জিনিসগুলো কি। শরতাজ আলু, বিশাল আকারের আলু, 3 ইঞ্চির চ্যাপ্টা, 5 ফুট লম্বা। সমস্ত রুৎসুরুগা গ্রাম খাওয়ানো যাবে এত বিপুল পরিমাণ জমানো হয়েছে। প্রশস্ত উঠোনে মাটি খুঁড়ে নূতন শিক গেথে তার উপর পাশাপাশি রাখা হয়েছে 5-6টা কড়াই, এবং সেগুলো ঘিরে ডজন ডজন যুবতী চাকরানী সাদা পাড়ওয়ালা কুর্তা পরে সারাক্ষণ মৌমাছির মতো ব্যস্ত। কেউ চুলো ধরাচ্ছে, কেউ ছাই তুলছে, কেউ আবার কড়াইয়ে মিষ্টি অ্যারারুটের শুরুয়া ঢালছে কাঠের বালতি থেকে। কড়াইয়ের নিচ থেকে পলকে পলকে উঠছে ধোঁয়া এবং পুঞ্জ পুঞ্জ সাদা বাষ্প গিয়ে মিশছে সকালের বিলম্বিত ধোঁয়াটে বাতাসে। এইভাবে শুধুমাত্র চুলোর গনগনে আগুন ছাড়া বিরাট উঠানটার সবকিছু ঢেকে একটা ধূসর আচ্ছাদনের সৃষ্টি হয়েছে। মোট কথা, প্রশস্ত উঠোনে এমন হুলস্থুল শুরু হয়েছিল যা কেবল যুদ্ধক্ষেত্রে কিংবা বাড়িতে আগুন লাগলেই হয়। এইসব দেখে শুনে গইর আবার মনে পড়ে যে কিয়োতো থেকে রুৎসুরুগা পর্যন্ত সে এসেছে কেবল একটি উদ্দেশ্যেই, তা হলো শরতাজ আলুর ফিরনি খাওয়া। যতই ভাবতে থাকে ততই সবকিছু খারাপ লাগে। ইতিমধ্যে খিদেও অর্ধেক কমে গেছে, অথচ আমরা এতক্ষণ গইর এই দুরারোগ্য খিদের জন্যই তার প্রতি সহানুভূতিশীল ছিলাম। ঘণ্টাখানেক পর গই তোষিহিত এবং তার শ্বশুর আরিহিতর সঙ্গে নাস্তা খেতে বসেছে। তার সামনে প্রকাণ্ড এক গামলা, কানায় কানায় ভরা শরতাজ আলুর পায়েসের বিশাল সাগর। এর আগে গই দেখেছে ডজন ডজন করিতকর্মা কর্মবয়সী চাকরপাট সপ্রতিভ হাতে ছুরি চালিয়ে ঘরের ছাদ সমান উঁচু শরতাজ আলুর স্তূপ কেটে টুকরো টুকরো করে নিচ্ছিল। সে আরও দেখেছে দাসীরা একে অন্যকে ডিঙ্গিয়ে এদিক ওদিক ছুটাছুটি করে আলুর সমস্ত টুকরো বড় বড় হাতায় নিয়ে গিয়ে ফেলছিল কড়াইয়ে। বিশাল চাটাইয়ের ওপর স্তূপীকৃত শরতাজ আলু নিঃশেষিত হয়ে গেলে সে দেখতে পায় কড়াইগুলো থেকে বাষ্প আর ধোঁয়ার মেঘ শরতাজ আলু ও অ্যারারুটের ঘ্রাণের সঙ্গে মিশে সকালবেলার পরিষ্কার বাতাস ভরাট করে তুলেছে। এত কিছুর পর গইকে যখন বিরাট পাত্রে ফিরনি খেতে দেয়া হলো, তখন স্বাভাবিকভাবেই কোনো রকম একটুখানি স্বাদ চেখে দেখার আগেই তার খিদে নষ্ট হয়ে গেছে। এখন তাই গামলার সামনে বসে সে অস্বস্তিতে ঘাম জমা ভ্রু মুছতে থাকে। তোষেই তো শ্বশুর গইকে উদ্দেশ্য করে বলেন,
শুনলাম আপনি কখনো পেট ভরে শর্তাজালুর পায়েস খেতে পাননি। দয়া করে এখানে কোনো রকম সংকোচ করবেন না, ইচ্ছে মতো নিয়ে খান। এই বলে তিনি চাকরছোড়াদের বড় বড় আরো কয়েক গামলা ফিরনি আনতে বলেন। একটা বড় মাটির থালায় গই আধ গামলা পায়েস ঢেলে নিয়ে চোখ বন্ধ করে অনিচ্ছা সত্ত্বেও খেয়ে শেষ করে। তার লাল নাক আরো টুকটুকে লাল হয়ে ওঠে। দুষ্টু হাসি হেসে তসিহিত আরো এক গামলা ফিরনি নেয়ার জন্য পিড়াপিড়ি করে। নিন না, নিন, আরো নিন, বাবা বলছেন কোনো রকম সংকোচ করবেন না। গই দারুণ দুরবস্থায় পড়ে যায়। সত্যি বলতে খাওয়ার শুরুতে এক বাটি ফিরনি খাওয়ার প্রবৃত্তিও তার হয়নি, তবু বহু কষ্টে সে আধ গামলার সদ্ব্যবহার করেছে। আরো নিলে নির্ঘাত গেলবার আগেই সব উগড়ে দেবে এমন মনে হয়, কিন্তু আরো নিতে অস্বীকার করলে তসিহিত এবং আরিহিতর আতিথেয়তা প্রত্যাখ্যান করা হয়। অতএব আবার চোখ নাক বন্ধ করে সে গামলার বাকি অর্ধেকের 1/3 গিলে ফেলে। এখন আর এক ঢোকও নামবে না। বিড়বিড় করে অসংলগ্নভাবে গই ধন্যবাদ জানায়। আমি আপনাদের কাছে যারপন্যায় কৃতার্থ। বেচারা এমনই অস্বস্তিকর করুণ অবস্থায় পড়েছে যে সময়টা শীতকাল হওয়া সত্ত্বেও তাকে দেখে মনে হয় যেন গ্রীষ্মকাল। ফোঁটা ফোঁটা ঘাম জমে ওঠে তার গোঁফে এবং নাকের ডগায়। কি আশ্চর্য, আপনি যে কিছুই খাচ্ছেন না। আরিহিত ব্যস্ত হয়ে পড়েন। আমাদের অতিথি নিশ্চয়ই সংকোচ করছেন। আই, তোরা বসে আছিস কেন? তার কথায় চাকরের দল নূতন গামলা থেকে মাটির পাত্রে আরো ফিরনি ঢালতে সচেষ্ট হয়। মাছি তারাবার মতো করে দুহাত নেড়ে গই বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করে। আরিহিত হয়তো গইকে আরো পায়েস নিতে অনুরোধ করেই চলত, যদি না এই সময় তসিহিত বিপরীত দিকের ঘরের চালে নির্দেশ করে দেখিয়ে হঠাৎ করে বলে উঠত, আরে আরে, ওদিকে দেখুন। সৌভাগ্যক্রমে তসিহিতর কথায় সবাই ঢালের দিকে লক্ষ্য করে। সকালে সূর্যের আলো এসে পড়েছে সাইপ্রাস কাঠের চালের ওপর। দেখা গেল সেখানে একটি জন্তু এসে চুপচাপ বসে আছে। উজ্জ্বল সূর্যলোকে ভেজা আর নরম পশম। জন্তুটি সাকামতর সেই শিয়াল, যাকে দুদিন আগে বিরান মাঠের মধ্যে তসিহিত দুহাতে পাকড়াও করেছিল। আরে, শিয়ালও দেখছি এসেছে পায়েস খেতে। আই, তোরা ওর ভাগেরটাওকে খেতে দে। তসিহিতর হুকুম সঙ্গে সঙ্গে পালন করা হয়। ছাদ থেকে লাফিয়ে নেমে শিয়াল আর কালক্ষেপণ না করে শর্তাজালুর পায়েস খেতে শুরু করে। শিয়ালটাকে খেতে দেখে গইয়ের মনে পড়ে যায় রুৎসুরুগায় আসার আগের দিনগুলোর কথা। মনে পড়ে শক্ত সমর্থ লোকজন তাকে টিটকারি দিচ্ছে, এমনকি কিয়ত ছেলে ছোকরার দলও বিদ্রুপ করতে ছাড়ছে না। কি দূর বেটা লাল নাকু ঘটিরাম। মনে পড়ে সেসব দিনেও সে কেমন নিঃসঙ্গ কৃপার পাত্র, পরনে রংচটা সিল্ক কুর্তা আর বর্ণারও অযোগ্য নিধিরামের তরোয়াল, নেরি কুত্তার মতো সুজাক এভিনিউ ঘুরে বেড়াচ্ছে। একই সঙ্গে আবার নিজেকে সুখীও মনে হয়, কেননা শেষ পর্যন্ত প্রাণ ভরে সর্তাজ ফিরনি তো খেতে পেয়েছে। গই যখন নিশ্চিত হলো সে আর পায়েস না খেলেও চলবে, তখন অনুভব করে তার নাক থেকে শুরু করে ধীরে ধীরে মুখের ঘাম শুকিয়ে যাচ্ছে। রুৎসুরুগার ভোরবেলা খুব সুন্দর সন্দেহ নেই, কিন্তু বড় শীত, বাতাসও কনকনে ঠান্ডা। তখন হঠাৎ কি হয়, গই তাড়াতাড়ি নাকে হাত চেপে রূপালী গামলার দিকে ঝুঁকে প্রচন্ড শব্দে এক হাঁচি তোলে।